তার মানে আপনি কিছু গোপন করতে চান। মাসুদ কামাল ভাই, আমরা এতদিন যেটা বলে আসছি বা এই মুজাফফর গ্রেপ্তারের পরেই বলছিলাম যে মানে ওই সময়ের সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা প্রত্যক্ষদর্শী মুজাফফরই একমাত্র জীবিত ছিলেন। রুশ ভাই বললেন যে মেজর মঈন তারও সম্পৃক্ততা আছে এবং তিনিও ঘটনার সাথে জড়িত ছিলেন এবং তিনিও বেঁচে আছেন। এখন যেটা হচ্ছে যে এই আলাপগুলো উঠছে যে যদি কোর্ট মার্শালের বিচারটা হয় তাহলে সেই মূল যে ঘটনা, নেপথ্যে কারা ছিল, দেশের ষড়যন্ত্র কে করেছে বা বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, বা এই মুজাফফর কিভাবে এতদিন পালিয়ে থাকলো, কিভাবে বাংলাদেশে আসলো গেল, ডিওসিসের মতো জায়গায় থাকলো, এগুলো তো উদ্ঘাটন করা দরকার বা ইতিহাসের যে অমীমাংসিত বিষয়গুলো তো উন্মোচিত হওয়া দরকার। সেক্ষেত্রে কোর্ট মার্শাল হলে কি সবগুলো উন্মোচিত হওয়ার সুযোগ আছে বা তৈরি হবে বলে আপনার কাছে কি মনে হয়? দেখেন, আসলে মানে এই যে প্রশ্নগুলি করলেন, কিভাবে কি হলো, কিভাবে গেল, কিভাবে থাকলো, কোন নাম ধারণ করলো, এগুলো তো একটা প্রশ্ন। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার মূল প্রশ্নটা হলো, যে বিচারটা হয়েছিল, বিচারটা কার আমলে হয়েছিল? এরশাদ সাহেবের আমলে হয়েছিল না, বিএনপির সময় হচ্ছে এরশাদ সেনাপ্রধান না, আগে তো এরশাদ সাহেবের আমলে। এরশাদ সাহেবকে তো বিচারের কোনো আসামি করা হয় নাই। অনেকে তো এটাও বলেন যে এরশাদ সাহেব এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ওই আলোচনাটা কি উঠতেছে? ওই আলোচনাটা কি উঠতেছে? আমার কথাটা খেয়াল করেন আপনি, ওই আলোচনাটা তো উঠতে হবে। তো এখন আমার কথা হলো কি, মুজাফফর সাহেবকে ধরা হয়েছে, ওকে ফাইন, তার শাস্তি সে পাবে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হবে আসলে এই ঘটনাটার পেছনে কলকাঠি কে নেড়েছিল। এটা হলো মূল ঘটনা। কারণটা কি দেখেন, প্রত্যেকটা ঘটনা, বড় ঘটনা যখন ঘটে, সেই ঘটনার পেছনে কিন্তু কিছুটা কারণ থাকে, দেশীয় কারণ থাকে, আন্তর্জাতিক কারণও থাকে। এই ঘটনাগুলি কিভাবে ঘটে এগুলি উদ্ঘাটিত হওয়া দরকার এবং এগুলিকে ডিক্লাসিফাইড করা দরকার। আমি মনে করি সাধারণ মানুষেরও জানা জরুরি যে তাদের রাষ্ট্রপতিকে, তাদের সরকার প্রধানকে এত সহজে কে মেরে ফেলছে, কেন মেরে ফেলছে, এগুলো উদ্ঘাটিত হওয়া দরকার। আমি বিচার করলাম মুসলিউদ্দিন মুজাফফর সাহেব আপনি ফাঁসিতে লটকাই দিলেন, আমরা হাততালি দিয়ে থাকবো, বাহ, একদিন পরে আমরা কাজ করছি। এটা তো আপনি করবেনই, এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো এর কাছ থেকে যতটুকু পারেন তথ্য আদায় করেন, আগে যতটুকু সম্ভব তার কাছ থেকে তথ্য আদায় করেন। এমনকি যদি এমনও হয় যে তাকে রাজসাক্ষী বানানো যায় কিনা, আমাদের এখানে তো রাজসাক্ষী বানানোর পদ্ধতি আছে। পুলিশ কনস্টেবলের ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, আর আইজিবির 5 বছর হয়। এই ধরনের প্র্যাকটিসটা আমরা করি, তাই না? তো তাকে বানান না ভাই, ইনফরমেশনটা নেন, প্রকৃত ঘটনাটা কি, কেন ঘটছিল, কারা ঘটিয়েছিল। আমরা অপরাধ বিজ্ঞানে কি পড়ি ভাই? অপরাধ বিজ্ঞানের মূল জিনিসটা হলো, যখন কোনো অপরাধ সংঘটিত হয় প্রথমে তারা কি দেখে যে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি কে। তো তখন কি এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারিদেরকে সন্দেহের তালিকায় আনা হয়েছিল? তাই না? আমার কথা হলো এটা খুব জরুরি। কিন্তু আপনি অনেকগুলো থিওরি আছে, কিন্তু সত্য মিথ্যা আমি বলতে পারবো না ভাই। অনেকগুলো থিওরি তো আছে, এ করেছে, সে করেছে, এ ছিল পেছনে, এ তাড়াহুড়া করেছে, এ মঞ্জুরকে কেন মেরে ফেলা হলো, মঞ্জুরকে কেন বাঁচিয়ে রাখা হলো না, নানা রকম থিওরি কিন্তু আছে। তো আমার কথাটা হলো কি, সেই থিওরিগুলি নিয়ে আলোচনা করেন। যারা নাই, যে লোকটা মারা গেছে তার জন্য আহাজারি করে কোনো লাভ নাই। জীবিত একজন, যেমন রুশ ভাই বললেন, তো 2জন লোক আছে, 2জন লোকের সঙ্গে আলোচনা করেন, জানার চেষ্টা করেন ওনারা কি একদম মূল পয়েন্টে ছিল নাকি ওনারা একদম মানে আপনার এন্ড পয়েন্টে ছিল। ওনারা হয়তো কিছু জানেনও না, এমনও হতে পারে, অর্ডার ফলো করতে হতেও পারে, আবার মূল ষড়যন্ত্রের সঙ্গেও ছিল, এমনও হতে পারে। তো এই তথ্যগুলি নেন, ওনারা কতটুকু জানতেন, কতটুকু জানেন, সেগুলো বের করতে হবে ভাই। তাড়াহুড়া করার কিচ্ছু নাই ভাই। ওনার বয়স এখন 72, 73 যাই হোক না কেন, হ্যাঁ, উনি তো আর অনন্তকাল বাঁচবেন না। ওনাকে আপনি 3 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেন, তাতে আপনার কি লাভ? আর যদি 3 মাস তার সঙ্গে আলোচনা করেন, তাতে আমাদের কি লাভ? আমি কিন্তু চাই যে প্রকৃত তথ্যটা যেভাবে করলে পরে, কিভাবে করতে হবে এর ব্যাপারে আমি বলতে পারবো না। ওখানে গোয়েন্দা লোকজন আছেন যারা নাকি আপনার ইন্টারোগেট করবেন, তাদের একটা পদ্ধতি আছে, ওনারা ওনাদের মতো করে অগ্রসর হন। কিন্তু আমার কথা হলো যে একদম হারিয়ে ফেলা অবস্থা থেকে আমরা একটা সূত্র তো পেয়েছি যে এর মাধ্যমে আমি কিছুদিন অগ্রসর হতে পারি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল কলকাঠি কে নেড়েছিল, কিভাবে কি করেছিল, এর সঙ্গে আন্তর্জাতিক কি ষড়যন্ত্র ছিল, জাতীয় কি ষড়যন্ত্র ছিল, এটা উদ্ঘাটনের আপনি একটা বলতে গেলে শেষ সুযোগ পেয়েছেন।
এই সুযোগটা কাজে লাগান প্লিজ, কাজে লাগিয়ে জনগণকে জানান। আর এখন সম্ভব, এখন আমরা আশা করতেই পারি, এখন তো আওয়ামী লীগের সরকার নাই, এসব আমি গোপন করে ফেললাম, আমি জনগণকে জানতে দিতে চাই না, তা তো আর নাই। এখন তো বিএনপি সরকার আছে, বিএনপি সরকার এই বিষয়টা নিয়ে আমি মনে করি খুব সিরিয়াসলি দেখবে। এবং আমার দাবি, আমি মুজাফরকে চিনি না, আমার দাবি হলো আমি জিয়াউর রহমানকে চিনি, এবং জিয়াউর রহমানকে কেন মরতে হলো ভাই এটা একটু ডিসক্লোজ করেন। জি রুজ ভাই, এই সুযোগটা আসলে সরকার কিভাবে কাজে লাগাতে পারে? এটাই সবচেয়ে বড় কথা, যেটা আমি জানতে পারছি, যে একটা মজার তথ্য দেই আপনাদেরকে। জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে যে বিচারটা জেনারেল এরশাদ মানে সেনাপ্রধান হিসাবে আপনার করেছিলেন, ওটাকে বলা হয় আর্মিতে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, হ্যাঁ, FGCM। এখন এই বিচার বা এই যে কোর্ট অফ ইনকোয়ারি যেটা হয়েছিল, তো সেনা আইনের মধ্যে হয়। এটা কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের জন্য হয়নি, তারা বিচারটা করেছিলেন মিউটিনির জন্য, অভ্যুত্থানের জন্য। আপনার মজার ব্যাপার কিন্তু এটা, এই বিষয়টা একজন জেনারেল, উনি এখনো জীবিত আছেন, উনি আমাকে আজকে সকালে বলেছেন যে বেগম জিয়া যখন ক্ষমতায় আসলো 1991 সালে, তাকে যখন জেনারেল আইনুদ্দিন উনি মারা গেছেন, মুক্তিযোদ্ধা একজন, তো উনি ডিফেন্ডিং অফিসার ছিল এই বিচারে। উনি এবং ওই জেনারেল সাহেবরা যখন গিয়ে বেগম জিয়াকে এই বিষয়টা বলছিল, তখন বেগম জিয়া অবাক হয়ে গিয়েছিলেন যে এই বিষয়টা কি এভাবে বিচার করা হয়নি। এই যে মাসুদ ভাই বললেন যে আসলে এইগুলা লাভবান হয়েছে কারা, এই যে মিসিং লিঙ্কগুলা। এখন ধরেন আমরা মেজর মঈনকে পাবো না, উনি কানাডায় বসে আছেন, উনি আর এখন আসবেন না। একজনকে তো পাওয়া গেছে, আর বাকিরা তো নাই, সবাই তো মারা গেছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে বা চলে গেছে। এখন এইটার মাধ্যমে এইটাকে খুঁজে বের করতে হবে যে ওই সময় জেনারেল মঞ্জুরকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আপনার বলা হচ্ছিল মানে তদানীন্তন মানে সেনা কর্তৃপক্ষ বলছিল যে উত্তেজিত সৈনিকরা তাকে হত্যা করেছে, তাই তো? আচ্ছা, এখন আপনি সে সময় যে চট্টগ্রামের ডিসি ছিলেন জিয়াউদ্দিন সাহেব, জিয়াউদ্দিন চৌধুরী, উনি এখনো বেঁচে আছেন, নিউ ইয়র্কে থাকেন। উনি একটা চমৎকার বই লিখেছেন, ওই বইটার মধ্যে আমি বেশ কয়েকটা বই আছে যেই বইগুলোর মধ্যে এই তথ্যগুলো পাওয়া যায়। তার মধ্যে আরেকটা বই আছে মেজর রফিক PSC, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি কিন্তু মানে যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন ওই মেজর রফিক না। মেজর রফিক PSC, ওনার একটা বই হচ্ছে, নাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। এই বইটার মধ্যে বেশ কিছু তথ্য আছে, আর এই যে জিয়াউদ্দিন সাহেবের এটার মধ্যে তথ্য আছে। জিয়াউদ্দিন সাহেবের এই তথ্যটার মধ্যে উনি বলছেন যে মেজর জেনারেল মঞ্জুরকে নিয়ে আসার পরে যে ঘরটাতে আটকে রাখা হয়েছিল, ঢাকা থেকে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়। সেই অফিসার গিয়ে তাকে বাথরুমে নিয়ে যেয়ে এই মাথাতে গুলি করে মেরে ফেলে। এবং আমি আমার সাংবাদিকতা জীবনে এই তথ্যটা খুঁজে বের করার জন্য আমি বেশ কিছু সিনিয়র অফিসারের সাথে আমি কথা বলেছিলাম, এবং আমি নাম প্রকাশ করতে চাই না যেহেতু স্যাররা চান না। এবং ওনারাও কিন্তু একই রকম কথা বলেছেন যে হ্যাঁ, ওনার মেজর জেনারেল মঞ্জুরকে এভাবে মেরে ফেলা হয়েছে। এই যে কেন মেরে ফেলা হলো, তারপরে আসেন জেনারেল জিয়ার যে PS ছিল আপনার কর্নেল মাহফুজ, যাকে জেনারেল জিয়া খুবই স্নেহ করতেন, কেন একসাথে মুক্তিযুদ্ধ করেছেন জেনারেল জিয়ার অধীনে। কর্নেল মাহফুজকে এই মানে কোর্ট অফ ইনকোয়ারি শুরু হওয়ার প্রায় মনে হয় মাস 3 পরে জেনারেল এরশাদের নির্দেশে এই মামলায় ঢুকানো হয়, মানে এই কেসে ঢুকানো হয়, এবং পরে ওনার ফাঁসি হয়। অনেকেই বলছেন যে আসলে কর্নেল মাহফুজ কি জড়িত ছিলেন, না কিছু চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এরকম অনেক কিছু আছে। মানে ওই যে বলছিলেন যে তত্ত্ব, ভাই আপনি বলছিলেন যে বিচারটা হয়েছে ব্যর্থ সামরিক অভ্যুত্থান, মিউটিনিকে কেন্দ্র করে। হত্যার তো বিচার হয়নি, হত্যাকে লক্ষ্য করে বিচার হয়নি। মানে ওনারা করেছেন জানে মিউটিনির শাস্তিও তো হচ্ছে মৃত্যুদণ্ড। ওনারা একটা অভ্যুত্থান হয়েছে, আপনি যে কোনো সেনা অভ্যুত্থান হলে সেটার শাস্তি হচ্ছে সামরিক আইনে এরকম মৃত্যুদণ্ড ধরতে পারে। কিন্তু এই যে মুজাফফরের তো কোর্ট অফ ইনকোয়ারি হয় নাই, তাহলে এখন কোর্ট অফ ইনকোয়ারি ওনার শুরু হয়েছিল, কিন্তু যেহেতু উনি ডেজার্টার ছিলেন, পালিয়ে গিয়েছিলেন, পরে আর ওনার বিচারটা হয়নি। এটা জানা যাচ্ছে যে ওনার বিচারটা হয়নি। এখন যে প্রসঙ্গটা আপনি আপাকে করেছিলেন যে ওনার এই জিনিসটা কি করা যায়, এখন করা যেতে পারে যেটা, এটা যেহেতু উনি সেনা সদস্য ছিলেন, ওনার বিচার সেনা আইনের মধ্যেই হবে। কিন্তু ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন, আমিও গতকালকেই এইগুলো বলে আসছি যে এই মিসিং লিঙ্কগুলো, আমাদের হারানো সূত্রগুলো আমাদেরকে এখন পেতে হবে। এনাকে খুব নিরাপদে রাখতে হবে যাতে এনার কেউ ক্ষতি করতে না পারে। ঢাকা সেনানিবাসে খুব ভালো জায়গা আছে, লগ এরিয়া আছে, লজিস্টিক্স এরিয়া আছে, যেখানে সাধারণত কাউকে আটক করলে, কোনো সেনা অফিসারকে যদি গ্রেপ্তার করা হয় বা আটক রাখা হয়, তাকে কিন্তু লজিস্টিক্স এরিয়ার আন্ডারে রাখা হয়। তাকে সেখানে রাখা হয়েছে বলে আমি জানি। তাকে এই ঢাকাতে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা আছে, তার কারণে এখানে DGFI হেডকোয়ার্টার আছে, আর্মি ইন্টারোগেশন সেল আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, সবকিছু ঢাকাতে। সুতরাং এটা একটা মোক্ষম সুযোগ যে আমরা হয়তো একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে পারি।
এই স্বাধীন তদন্ত কমিশনটার মধ্যে আপনার আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতে পারেন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী বিভাগের, এরা থেকে এই জিনিসগুলো এবং যারা এখনো বেঁচে আছে যে আমাদের যে সিনিয়র অফিসাররা, তাদের সাথে কথা বলে তাদের সাথে তথ্য নেওয়া যেতে পারে এবং এই জিনিসটা উদ্ঘাটন করা যেতে পারে এবং তারপরে এই বিচারিক প্রক্রিয়াটা কী হবে ওনারা ঠিক করবেন। কিন্তু এটা সেনাবাহিনীর মধ্যে হবে, ওই আইনের মধ্যে হবে। এটা কিন্তু সিভিলিয়ান কোনো কিছুর মধ্যে এখন হতে পারবে না। যাদের আগেও বিচার হয়েছে সেনা আইনি হয়েছে, এখন এইটা তাদের ব্যাপার, তারা কিভাবে কোনো সরকার কি ডিসিশন নেবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে এই যে হারানো সূত্রগুলো খুঁজে বের করা, যে কারা এটা করেছিল। আপনি 91 সালের পরেও কিন্তু চেষ্টা করা হয়েছে, তারপরে কিন্তু তখন জেনারেল মঞ্জুরের ভাই অ্যাডভোকেট একজন ছিলেন, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, উনি কিন্তু একটা মামলা করেছিলেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে। পরে এই যে আমি মেজর জেনারেল লতিফের কথা বললাম, যিনি ডিজিএফআই ছিলেন, তাকে কিন্তু আটক করা হয়েছিল, পরে আবার উনি কিন্তু মুক্তি পেয়েছিলেন। পরে আর এই মামলাটা কিন্তু আগায়নি, কোনো একটা রহস্যজনক কারণে আগায়নি। মানে জেনারেল এরশাদ এর ভূমিকা কি ছিল, তদানীন্তন সেনা কর্তৃপক্ষের কার কিরকম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যেও অনেক কথা আছে। বাইরেও যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারাও এগুলো নিয়ে কথা বলছেন। এই অ্যান্থনি মাসকানাসও বলছেন, এই ব্রিগেডিয়ার শাখাও তো তার একটা বইয়ের মধ্যে এগুলো মানে এনেছেন। যারা সাংবাদিকরা এগুলো নিয়ে সিনিয়র আগে যারা ছিলেন লিখেছেন, তারাও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর পাওয়ার শেষ সুযোগ মনে হয় এই মেজর মোজাফফরের কাছ থেকে। এই সুযোগটা যেন আমরা না হারাই, তাকে যেন সুরক্ষিতভাবে রাখা হয়, তাকে ভালোভাবে রাখা হয় এবং মানে যেহেতু একজন বয়স্ক ব্যক্তি, তারকে জেরা করে তার কাছ থেকে যতটুকু পারা যায় এই হারানো সূত্রগুলা উদ্ধার করা দরকার এবং এটা জাতির জানার অধিকার আছে। তার কারণ একটা জেনারেল জিয়াউর রহমানের মতো একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং এটার সাথে ভিনদেশি শক্তি জড়িত আছে। যদি জড়িত না থাকতো তাহলে আকাশবাণী থেকে তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করা হতো না। আর যদি জড়িত না থাকতো তাহলে এই যে এদেরকে অপরাধীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হতো না, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। এরকম বহু অপরাধীকে ভারতে আশ্রয় দেওয়া হয়, এখনো দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হয়? আপনি যদি জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে খুন করে আসছেন, ধরেন ভারতের কাউকে খুন করে আসলে আমাদের দেশকে আশ্রয় দিবে? আমরা তো আশ্রয় দিব না। এখন আপনি বলতে পারেন থাইল্যান্ডে গিয়ে পালিয়েছিলেন, এরাও ভিন্ন নামে গিয়ে পালিয়েছিলেন, থাইল্যান্ডের হয়তো অত খোঁজ রাখেন। এরা আমাদের পরবর্তী সরকার, যে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এর সাথে চলে আসছিলেন, এর সাথে সে কিছুই করেননি, পরবর্তীতে এগুলো সব ধামাচাপা দিয়েছে। কোন অফিসার কি, এই যে আরো দেখেন। কিন্তু রুশ ভাই, এই যে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার, যদিও এটার সাথে রিলেটেড হবে কিনা, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো হচ্ছে, হ্যাঁ, সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি তো হচ্ছে এবং ওইটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল ল, ঠিক আছে, ওইটা অন্য। এই ক্ষেত্রে হ্যাঁ, আপনি যখন মিউটিনি করবেন, মিউটিনির বিচার সেনা আইনে হইতে হবে। আপনি যদি বাইরে একজনকে খুন করেন তাহলে সেটা আপনি সিভিল ক্ষেত্রে, তাও সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে তাদের কোর্ট অফ ইনকোয়ারির পরে আপনার এটা সিভিল ক্ষেত্রে আইনে হস্তান্তর করা হয়, হ্যাঁ, আইন আদালতের কাছে হস্তান্তর করে। এই ব্যাপারটা আপনার কোনো সুযোগ নাই। আপনি যেটা হতে পারে, ওই যে বললাম যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। এখানে আমি আরো একটা সূত্র দেই, ওনার কথা সূত্র ওনারও। এই এফজিসিএম এর জেনারেল এরশাদ যেটা গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন মেজর জেনারেল আব্দুর রহমান। জেনারেল এরশাদের খুবই ঘনিষ্ঠ। জেনারেল এরশাদ যখন মার্শাল ল জারি করেন 24শে মার্চ 1982 সালে, তখন উনি সাভারের জিওসি ছিলেন এবং উনি কিন্তু এই মার্শাল লর জন্য বড় ভূমিকা পালন করেছিলেন। পরে ওনাকে জেনারেল এরশাদ রহস্যজনকভাবে হঠাৎ করে মার্শাল লর পরে ওনাকে ফ্রান্সের রাষ্ট্রদূত করে পাঠিয়েতেন এবং সেখানে উনি অকস্মাৎ মৃত্যুবরণ করেন জেনারেল রহমান। তার মৃত্যুটা ঘিরেও কিন্তু বিতর্ক আছে যে উনি কিন্তু ওই তদন্ত মানে ওই কোর্ট মার্শালের প্রেসিডেন্ট ছিলেন, সুতরাং ওই লিঙ্কও কিন্তু গায়েব করে দেওয়া হয়েছে। জি, ধরেন স্বাধীন তদন্ত কমিশন গঠিত হলো, সকল অমীমাংসিত তথ্য উন্মোচিত হলো, কিন্তু এর সঙ্গে যাদের নাম উঠে আসবে স্বাধীন তদন্ত কমিশনে, তাদের বিচারটা কিভাবে হবে? কারণ তার তো মামলাই করা হয়নি এখন পর্যন্ত। সেটা আইনের যে বিধিবিধান যেগুলো আছে সেগুলো খুঁজে দেখা হবে এবং সেই ব্যাপারে আমাদের দেশে তো অভিজ্ঞ মানুষ আছেন, বহু মানুষই আছেন। এখন বিষয় সেটা না, আপনি যেটা বললেন যে সামরিক বাহিনীর কারো কারো বিচার তো আইসিটি আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেখানেও হচ্ছে, কিন্তু সেই অপরাধগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের মতন অপরাধ, যেটাকে গুম, যেটা বিভিন্ন রকম ভাবে খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্যান্য যে সমস্ত অত্যন্ত নির্মম
যে অপরাধগুলোর সাথে জড়িয়ে আছে। তো এটার সাথে এটা এক করা যাবে না, দুটো সম্পূর্ণ ভিন্ন। আর উনি যেটা বলেছেন যে ইনফরমেশনগুলো আমরা দেখছি যে মিউটিনির জন্য বিচার হয়েছিল, হত্যাকাণ্ডের জন্য বিচার হয়নি। আর যেহেতু তারা আপনার সামরিক বাহিনীর কাজে, এরা তো সুশৃঙ্খল ওনারা বাহিনী, সেখানে ওনাদের যেই আইন আছে সেটা ওইখানে বিশেষ আইন, সেটা সেখানে আসলে অ্যাপ্লাই করে। একজন আইনের মানুষ হিসেবে আমি এইটুকুই জানি। এখন দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর আমাদের দেশের ইতিহাসের বৃহত্তম আর আলোচিত যে কোর্ট মার্শাল, সেই সময়ে এটা কিন্তু সামরিক আদালতেই অনুষ্ঠিত হয়েছিল, সামরিক আদালতে, কোনো সিভিল কোর্টে না, সেটার কোনো সুযোগ ছিল না। ওই ঘটনার বিচার সাধারণ আদালতে না হয়ে সেনা আইনের অধীনে সামরিক আদালতেই আপনার আদালতে অনুষ্ঠিত হয়েছিল। এখন সেখানে যেই জিনিসগুলো তারা ওই সময় বিবেচনায় নিয়েছিল, তড়িৎ বিচার, সামরিক যে ট্রাইব্যুনাল, যে হত্যাকাণ্ডের পর তৎকালীন সেনাবাহিনীতে বিদ্রোহ যে কথাটা এসছে, যে সেই কারণেই একটা বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সামরিক আদালতে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই যে এই বিচার এগুলো করা হয়ে থাকে। আর এই কোর্ট মার্শালের মাধ্যমে মোট 18 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছিল। তখনকার সময়ের কথা বলছি। বিচার শেষে সামরিক আদালতে রায় যেটা ঘোষণা করা হয়েছিল, সেখানে 13 জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড, তাদের মধ্যে কারো নাম বলা হয়েছে। আর অন্যান্য মামলার আসামি যারা, ক্যাপ্টেন মসলিউদ্দিন সহ বাকি যারা কর্মকর্তা ছিলেন, তাদের বিভিন্ন মেয়াদে আপনার কারাদণ্ড দেওয়া হয়েছিল। পলাতক আসামি বর্তমান এখন যার কথা আমরা বলছি যে বলা হচ্ছে পরিকল্পনাকারী, গুলি বর্ষণকারী মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, উনি এবং মেজর SM খালেদ ঘটনার পর থেকেই দীর্ঘ 45 বছর কম বেশি সময় তারা পলাতক ছিলেন। এখন 2026 এর মধ্যে যে তারা ধরা পড়েছে মধ্যরাতে 15ই জুলাই, সেখানে দেখা যাচ্ছে যে এনার কাছ থেকে সত্য অনুসন্ধান বলি আমরা, মূল যেই মিসিং যেই লিঙ্কগুলো আছে সেটাই বলি, চোখে দেখা সাক্ষী, সেটা একটা জিনিস, চোখে দেখা সাক্ষী, এবং আরও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো, সেগুলো আপনার ভিন্ন আরেকটা জিনিস। এখন যেহেতু ওনাকে বলা হচ্ছে এবং যা সবখানে দেখা যাচ্ছে উনি উপস্থিত ছিলেন সেই দিন, সেই ঘটনায় 1981 সনের সেই দিনে, কাজেই এখন উনি যদি চাক্ষুষ সাক্ষী, আই উইটনেস হয়ে থাকেন, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ওনারা দুজনই একদম সঠিকভাবে বলেছেন যে আসলে ওনাকে এখন এমনভাবে রাখতে হবে যেন উনি খুব ভালোভাবে সমস্ত জিনিস, যে কথাগুলো আছে, তথ্য এবং প্রমাণ যেগুলো আছে, ওনার নলেজ যেগুলো আছে, কারণ উনি তো সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, কাজেই ওনার ওই ষড়যন্ত্র তথ্য যারা যারা কে মিলেছিলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র কিংবা জাতীয় পর্যায়ে যেই ষড়যন্ত্রগুলো হয়েছিল, তো সেগুলো সম্পর্কে ওনার সম্যক ধারণা আছে বলে মনে করছি, কারণ যেহেতু ওনার উপস্থিতি ছিল এবং সেই সাথে এই যে একটা আমাদের পাশের দেশের আশ্রয়ের যেই ব্যাপার আছে সেটার সাথে আন্তর্জাতিক যেই শব্দটা আছে এবং অন্যান্য এরশাদ সাহেবের কথা যেরকম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, কাজেই আমরা মনে করি যে এটার সত্যিকারের অর্থেই তদন্ত, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক হিসেবে উনি মহান স্বাধীনতার ঘোষকই শুধু ছিলেন না, উনি তো একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা। কাজেই উনি যখন আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছিলেন সঠিক একটা পর্যায়ে আনবার জন্য, সেই সময় ওনার এই নির্মম হত্যাকাণ্ডটা কেন ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কিসের জন্য ওনাকে জীবন দিতে হয়েছিল, এইগুলো জানবার অধিকার আমি মনে করি বাংলাদেশের, এগুলো জানার অধিকার বাংলাদেশ 18 কোটি মানুষের আছে। মাসুদ কামাল ভাই, যদি আমরা 15 তারিখে তাকে আটকের কথা বলি বা সেটাই গণমাধ্যমে আসছে, কিন্তু এখন পর্যন্ত তাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো কথা বলে নাই, তাকে কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে না করা হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে কোর্ট মার্শালে যদিও বিচার করা হবে, এটি কি আপনি কিভাবে দেখেন? না, বিচারে ওনারা যেভাবে যে পদ্ধতিতে করা দরকার সেটাই করবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু ওনাকে কোথায় রাখছে এটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। যেখানে রাখাটা ওনারা নিরাপদ মনে করেছেন সেখানেই রাখবেন। এখানে আমি তো আর বলে দেবো না যে আপনি অমুক হোটেলে রাখেন, কিভাবে কোথায় রাখেন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার ভাই একটাই বক্তব্য
যে ওনার কাছ থেকে যতটুকু পারেন তথ্য আপনারা আদায় করেন, তথ্য বের করেন এবং সেই তথ্যগুলো জনগণকে জানান। জনগণের জানার অধিকার আছে, আমার কথা একটু কি ভাই। এবং যদি আরেকজন থাকে সেখানে আপনারা একটা প্রতিনিধি দল পাঠান মেজর মইনের কাছে না কার কাছে। আবার আরেকটা কথা মাথায় রাখতে হবে কিন্তু, যে এই লোকগুলিও তো দুধে ধোয়া তুলসী পাতা না, এরাও কিন্তু বিভ্রান্ত করার জন্য নানা অপতথ্য দিতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তারা হয়তো মনে করেন এমন কিছু তথ্য দিবে যার ব্যাপারে আর কিছুই মিলাইতে পারবেন না। কাজেই যারা তদন্ত করবেন তারাও তো মাথার মধ্যে কিছু আছে, তারাও বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। তো সবকিছু মিলিয়েই দেখেন, তারা মিথ্যা বলুক সত্য বলুক যেটাই বলুক সবগুলি আপনারা নেন, আপনাদের আমলে নেন। আমলে নেওয়ার পর তারপর আপনারা একটা সমাধানে পৌঁছান অথবা সম্ভাব্য সমাধানে পৌঁছান। আপনারা যে একদম অ্যাকুরেট বলে ফেলাইতে পারবেন সেটা আমি মনে করি না, কিন্তু আপনারা কিছু দূর অগ্রসর হন। যেগুলি বইয়ের কথা বললেন রুজ ভাই, দেখেন ওই জিয়াউদ্দিন সাহেবের বইটা আমি নিজেও কিন্তু পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে উনি কিন্তু এটা পার্টি না। যখন কোনো পার্টি কোনো বই লেখে না তখন একটা সমস্যা থাকে, উনি ওনার মতো করে লেখেন। এই ভদ্রলোক কোনো পার্টি না, উনি ছিলেন ওই সময় ওইখানে ডিসি ছিলেন এবং উনি জিয়াউর রহমানের পলিটিক্সটা কীভাবে জিয়াউর রহমান শুরু করলেন, কীভাবে আসলেন, ওই সময়ে উনি ডিসি ছিলেন। ওনার সঙ্গে উনি এক সময় একটা পিএস ছিলেন একটা মিনিস্টারের, তখন জিয়াউর রহমান ওনার কাছে কয়েকবার গিয়েছেন, কীভাবে আলোচনা, উনি অনেক কিছু বলেছেন কিন্তু এতে কিন্তু ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে ওনার এই অবজারভেশনগুলো, বিশেষ করে উনি মঞ্জুর হত্যা নিয়ে আলোচনা করেছেন ওখানে, এরপর তো 2 জেনারেলের হত্যাকাণ্ড এই ধরনের কি যেন একটা নাম, তো উনি কিন্তু ওইগুলো অবজার্ভ করছেন এবং উনি বলেছেন। আমার কাছে মোটামুটি মনে হয়েছে লোকটা লেখাটা মানে পার্টি যান না অথবা কাউকে ফেভার করার জন্য উনি লেখেন নাই। তো এই ধরনের বইগুলোও কিন্তু আপনি আমলে নেন, ওনার কথাও নেন। আমার একটাই বক্তব্য খালি যে এই ওনাকে পাওয়া গেছে একটা হারানো সূত্র, হারানো একটা মানে সুতা পাওয়া গেছে, এই সুতা ধরে টান দেন, যতটুকু যাওয়া যায় আপনি অতটুকু অগ্রসর হইলেন। তারপরে আরো কিছু থাকলে সেটাও দেন। দেখেন অনেক কিছু ওই সময় বোধহয় ওই মামলাটার বোধহয় ইয়েও ছিল, যে জেনারেল ইব্রাহিম বোধহয় ওটা প্রসিকিউটর ছিলেন। ইব্রাহিম সাহেব এখন জীবিত আছেন, বয়স তো হয়ে গেছে ওনার নানা রকম সমস্যা আছে, নানা রকম সীমাবদ্ধতা আছে, সেগুলিকে মাথায় নিয়ে ওনার সঙ্গে আলাপ করেন। আমার বক্তব্যটা হলো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটাকে ভুলে যায়েন না, ওইটাকে নিয়ে আলোচনা করেন, কারণ আলোচনা করা আমাদের জাতির জন্য প্রয়োজন। জিয়াউর রহমান তো ভাই এলেবেলে কোনো লোক না, কথাটা খেয়াল করেন। উনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ওনার ওই হত্যাকাণ্ডের আপনি যদি প্রকৃত রহস্যটা উন্মোচন করতে পারেন, যদি জাতিকে জানাতে পারেন, সেটাও কিন্তু আমি মনে করি এই জাতির জন্য একটা বড় অ্যাডভান্সমেন্ট। এটা আমরা একটা অগ্রসর হলাম কিছু দূর। এটার অনেক রকম কিন্তু এর মানে আপনার আছে, গুরুত্ব আছে। ওনার রাজনীতিকে আপনি বুঝতে চান, তার জন্য ওটা প্রয়োজন। কিন্তু কারা মারলো তাহলে বুঝতে পারবেন কারা ওনার রাজনীতির বিরোধিতা করেছে, পরবর্তী সময়ে কারা কোথায় ছিল, সবগুলো মিলেই কিন্তু আলোচনা হয়। আমি বলতে চাচ্ছি যারা যারা আছেন সবাইকে নিয়ে বসেন না, আলোচনা করেন না। এখানে কে কোন দল করে, কে কোন দলের সহায়তা করতো ওইগুলি ভুলে যান। আপনারা এই পয়েন্ট, যেমন যে জিনিসটা নাকি রুজ ভাই বললো, আমি মানে খুবই মানে আমি মন খারাপ করেছি। কিন্তু মন খারাপ কোনটা পয়েন্টটা, ওনার সঙ্গে ওই সময়ে কর্মরত গুরুত্বপূর্ণ অনেক সামরিক কর্মকর্তার সঙ্গে উনি কথা বলেছেন, এরা কেউ খোলামেলা বলতে চান নাই। কেন বলতে চাবেন না আপনি? তার মানে আপনারা কিছু গোপন করতে চান। এই লোকগুলো তো কিন্তু শ্রদ্ধার লোক না, এরা কেবল তার ব্যক্তিগত বিষয়টা ভাবছে যে এখন ক্ষমতায় আছে কে, উনি আছেন, এখন তো বললে পরে আমার সুবিধা কিছুটা কমতে পারে, উনি বলেন নাই। কিন্তু এই যে গোপন করার মাধ্যমে উনি যে জাতিকে একটা ভুল ধারণার মধ্যে ঢুকাই দিলেন, ভাই মানুষটা একসময় মারা যাবে, কেউ তো অমন না। তো এই বয়সে এসে ওনার তো একটা দায়িত্ব থাকে মানুষ হিসাবে, যে আমি যে মানুষ হিসেবে আসছি আমার তো একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? দায়িত্বটা হলো জাতিকে প্রকৃত ইনফরমেশনটা দেওয়া, এটা কেউ দেন নাই। তো এখনো যারা আছে তাদেরকে এইভাবে বুঝান, বলেন ভাই আপনারা বলেন আপনার কথাটা। আমি তো ইব্রাহিম সাহেবকে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি। আরো আছে কয়েকজন, আরো যারা আছেন, ইব্রাহিম সাহেব তো প্রসিকিউটর যেহেতু ছিলেন, কাজে ওনার তো উনি তো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি একদম ডিটেল ভিতরে জানেন। এই সমস্ত লোককে নিয়ে আসেন, বলেন ভাবে নির্ভয়ে বলেন। তো এদের কাছ থেকে নেন তথ্যগুলো, নিয়ে প্রকৃত সত্যটা ভাই প্রকাশ করেন। আমরা একটু মাসুদ কামাল ভাই, বিএনপি বলে তারা জুলাই ধারণ করে, জামাত বলে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে, আবার বিএনপি
হচ্ছে যে তারা জুলাইকে ব্যবহার করছে, জুলাইকে নিয়ে ব্যবসা করছে, আসলে জুলাই ধারণ করে কে? শুনেন, এটা জুলাই মানে কি, জুলাইয়ের চেতনা, তাই না? চেতনা, হ্যাঁ, আকাঙ্ক্ষা। আমার একটা জিনিস খুব লাগে, মানে আমি মানে এই চেতনা শব্দটাকে মনে প্রাণে ঘৃণা করি ভাই। এই চেতনা শুনলে আমার গায়ে জ্বর ওঠে যে আকাঙ্ক্ষা। বুঝছেন, এই চেতনা আমরা 15 বছর দেখছি, এই চেতনা বিক্রি করে দেশটাকে ভাগ করা হয়েছে। এখন আমরা গত 2 বছর ধরে দেখতেছি এই চেতনা বিক্রি করে দেশটাকে ভাগ করা হচ্ছে, এবং কেউ কেউ মতলব হাসিল করতেছে। যে চেতনা উচ্চারণ করে তারাই আমার কাছে মনে হয় যে একটা মতলববাজ। চেতনা জিনিসটা কি? জুলাইয়ের যে বক্তব্যটা, জুলাইয়ের সময় যে ঘটনাটা ঘটেছে, এটা কে করেছে ভাই? এদেশের সাধারণ মানুষ করেছে, কথা পরিষ্কার। ওই আজকে যে সমস্ত সিপাহ সালার দেখেন না, এদের কোনো বেলই নেই। এরা যে ওখানে ডিবি উঠে যে সিগনেচার করে আসছিল না, আন্দোলন প্রত্যাহার করলাম, আন্দোলন প্রত্যাহার হয়েছে, হয় নাই কেন? হয় নাই এই কারণে তারা লিডার আসলে ছিল না। এই আন্দোলনের লিডার ছিল জনগণ। তাদের দফা ছিল একটা, সেটা হলো হাসিনার অত্যাচার থেকে মুক্তি চাই, একটাই দফা, আর কোনো দফা ছিল না কিন্তু। এবং হাসিনার 5 তারিখ হাসিনা চলে গেছে, 8 তারিখ পর্যন্ত সরকার হয় নাই কেন? হয় নাই এই কারণে কোনো দফা তো ছিল না আর তাদের। যে হাসিনা চলে গেছে, ওরাও যার যার মতো ঘরে চলে গেছে। এক দফার আন্দোলন ছিল, ওইটাই হলো মূল জিনিস। হাসিনার পতন চাই, হাসিনার পতন হয়ে গেছে, হাসিনা সরকারের পতন হয়েছে। তারপরে আমাদের দেশটা একটা পর্যায়ে, তখন ওই চেতনা ব্যবসায়ীরা দৌড়ে আসে, মাঠ তো খালি, আসো যাই চেতনা করি। এবং এই চেতনা করে কেউ কেউ মন্ত্রী হয়েছে, কেউ অমুক হয়েছে, কেউ তমুক হয়েছে। সারা দেশে প্রশাসনকে তারা হ্যান্ডেল করছে, ডিসি বদলি করছে কিন্তু এই চেতনা ব্যবসায়ীরা। এখন আবার চেতনা বিভক্তি করতেছে। আপনি আমাকে একটা থিওরিটিক্যাল একটা কথা বলেন, এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে কি পলিটিক্যাল পার্টিগুলো অংশ নেয় নাই? জামাত অংশ নেয় নাই? নিচে বিএনপি অংশ নেয় নাই? নিচে। কিন্তু কেউ তার দলের ব্যানারে অংশ নেয় নাই। কেন অংশ নেয় নাই? যে জনগণের আন্দোলনটাকে তারা দলীয় আন্দোলনে পরিণত করতে চায় নাই। আচ্ছা, এই 15 বছরে সবচেয়ে বেশি অত্যাচারিত কে হয়েছে? বিএনপি তো হয়েছিল ভাই, এটা তো অস্বীকার করতে পারেন না আপনি। জামাতে হয়েছে অত্যাচারিত, কিন্তু বিএনপি তো বড় দল, কিন্তু বিএনপি সারা দেশের মানুষ টর্চার্ড হয়েছে। সেই লোকগুলো তো আন্দোলনে ছিল তো আন্দোলনে, তাদের মধ্যে কোনো চেতনা কাজ করে নাই। তারা কি এনসিপির কাছ থেকে চেতনার বই পড়ে পড়ে চেতনা শেখে নাকি রে ভাই? তারা কি ছিল না? তো তারা আন্দোলন অংশ নিছে, সবাই মিলাই আন্দোলনটা সফল করছে। করার পর ইলেকশন হয়েছে, একটা 1.5 বছর এটা ডিলে করছে ইউনূস সাহেব। তার কিছু ধান্দা ছিল, তার ধান্দাগুলি ঠিক করার জন্য ডিলে করছে। ইলেকশন হয়েছে, এখন ইলেকশনের সময় যার যার চেতনা কথা তারা জনগণের কাছে নিয়ে গেছে, যে আমরা এই কারণে করছি, এই কারণে করছি। জনগণ যারে ভোট দিছে, পছন্দ করে দিছে, তো 5 বছর চাক এটা। এখন বিএনপির চেতনা আর জামাতের চেতনা জীবনে এক হবে না, দুই পার্টি। এনসিপির চেতনার সঙ্গে মিলবে না। তো জামাত যেটা বলতেছে এটা তাদের পলিটিক্স, বিএনপি যেটা করতেছে এটা তাদের পলিটিক্স। এখন বিএনপি যদি তারা প্রতারণা করে থাকে, এটা জনগণ বুঝবে, অসুবিধাটা কি আছে? জনগণের বিএনপি আগামী বছর তাহলে বিএনপির আর ক্ষমতায় আনবে না। জনগণ যার চেতনাকে সঠিক মনে করে তারা ক্ষমতায় আনবে। ওয়েট করেন, সমস্যা তো নাই কোনো। বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এটাও বলেন, আমার কোনো আপত্তি নাই। রাস্তায় যে গাদ্দার বলতেছেন বলেন, আমার তো কোনো আপত্তি নেই, চলুন।